এই ইকবাল সাহেবের কারণেই শাকিব খানের রুচির পরিবর্তন হয়নি, এই ইকবাল সাহেবের কারণেই শাকিব খান ভালো সিনেমা করতে পারেনি। এই একই গণ্ডির মধ্যে নিজেকে সীমাবদ্ধ না রেখে মাঝে মধ্যে অবস্থান পরিবর্তন করে দেখতে হয় আসলে পৃথিবীটা কেমন, পৃথিবীর চারপাশটা কতটুকু কি হয়েছে। শাকিব খানের অবস্থাটা যেন এই মুহূর্তে ঠিক সেরকমই। একটা সময় ছিল শাকিব খানের গণ্ডি ছিল জাস্ট বিএফডিসি, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, বিএফডিসি। এই বিএফডিসি ঘরানার সিনেমা করে যদিও শাকিব খান আজকে ঢাকায় সিনেমায় পরিচিতি পেয়েছে, বাট 2010 পরবর্তী সময়গুলোতে শাকিব খান যেন কোনোভাবেই নিজেকে খুঁজে পাচ্ছিলেন না। আমরা দর্শকরা হতাশ হয়ে যেতাম, এ কোন শাকিব খানকে আমরা দেখতেছি। না শাকিব খানের ফিটনেস ভালো, না শাকিব খানের গল্প ভালো, না শাকিব খানের সিনেমার মান ভালো। কোনো দিক থেকেই যেন আমরা দর্শকরা পরিপূর্ণ তৃপ্তি পাচ্ছিলাম না। 2010 থেকে 2016 এই টানা 6 বছর আমাদের প্রচুর মান অভিমান ছিল আমাদের মেগাস্টারকে ঘিরে। এরপর 2016 সাল যৌথ প্রযোজনা সিনেমা শিকারীর মাধ্যমে শাকিব খানের টেস্টে রুচিতে আমূল পরিবর্তন আসে। তারপর 2017-তে নবাব, এরপর 2018-তে ভাইজান, চালবাজ, নাকাব এই সিনেমাগুলো করে শাকিব খান আমাদের প্রত্যাশার লেভেলটা কিছুটা হলেও ছুঁতে পেরেছিলেন। বাট 2019-এর পরবর্তী 2023 এই দীর্ঘ 4 বছর আবারও ছন্দপতন। এই ছন্দপতন হওয়ার কারণটা কি জানেন ভিউয়ার্স? এই যে 2010 বললাম, 2016-র পরে 18 পর্যন্ত একটা ভালো অবস্থান, তারপর 18-র পর থেকে শাকিব খানের আবার ছন্দপতন। এই ছন্দপতন উত্থান পতনের কারণটা আসলে কি জানেন? এই কারণের পিছনে এতদিন শাকিব খানের আশেপাশে একটা মানুষ ছিলেন, আর সেই মানুষটা হচ্ছেন জনাব এমডি ইকবাল সাহেব। এই ইকবাল সাহেবের কারণেই শাকিব খানের রুচির পরিবর্তন হয়নি, এই ইকবাল সাহেবের কারণেই শাকিব খান ভালো সিনেমা করতে পারেনি। এই ইকবাল সাহেব তিনি নিজে নামমাত্র প্রযোজক হয়ে শাকিব খানকে নামমাত্র পারিশ্রমিক দিয়ে শুটার নামক একটি জগা খিচুড়ি জঘন্যমানের সিনেমা বানিয়েছেন, যে সিনেমা শাকিব খানের প্রশংসা পাওয়া তো দূর থাক, শাকিব খানের কপালে জুটেছে দুর্নাম। একই সাথে অন্যান্য ডিরেক্টরদের সাথে শাকিব খান কখন কার সিনেমা করবেন অথবা না করবেন এইসব বিষয়েও মাঝে মধ্যে সিদ্ধান্ত নিতেন এই এমডি ইকবাল। এই ইকবালদের কারণেই শাকিব খানের ভাগ্যে বা শাকিব খানের ঝুলিতে খুব একটা ভালো সিনেমা জোটেনি। 2009-এর আগে যে ঘটনাটা ছিল সেটা হচ্ছে তখন আমাদের এফডিসিতে মোটামুটি মেধা সম্পন্ন নির্মাতা ছিলেন, বাট 2010-এর পর থেকে আমাদের এফডিসিতে ওই লেভেলে ভালো মানের কোনো নির্মাতা ছিলেন না। তো এরপরে যেটা হয়েছে, শাকিব খান পরিচালিত হয়েছে ভুল মানুষদের দ্বারা, ভুল মানুষের পরামর্শে শাকিব খান বারবার তিনি লাইন থেকে অন্য লাইনে চলে গেছেন। ফলশ্রুতিতে আমাদের ঢাকায় সিনেমা যেমনটা পিছিয়ে পড়েছিল, অন্যদিকে শাকিব খানের কাছ থেকে আমরা ভালো ভালো সিনেমা পাইনি। কিন্তু দিন বদলে গেছে, শাকিব খানের আশেপাশে থেকে কালো যে ছায়া, কালো যে থাবাগুলো, এগুলো অনেকটাই দূরে সরে গেছে। এখন শাকিব খান নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখে গেছে এবং এখন থেকে তিনি ভালো ভালো কাজও করতেছেন, যার লক্ষণ আমরা গেল কুরবানির ঈদ আমরা তুফান দেখেছি, এর পরবর্তীতে দরদ দেখেছি। যদিও দরদ খুব একটা ভালো ব্যবসা করতে পারেনি, বাট শাকিব খানের কাজের যে কোয়ালিটির ধারা, সেই ধারাটা কিন্তু দরদ, তুফান এবং সামনে হচ্ছে বরবাদ, এই কাজগুলো দিয়ে তিনি তার কাজের কোয়ালিটির যে ধারা, সেই ধারায় কিন্তু তিনি ফিরেছেন। সো এর জন্য ক্রেডিট সম্পূর্ণই শাকিব খানকে দিতে হবে এবং শাকিবিয়ান বা শাকিব খানের ভক্ত যারা আছেন তাদেরকে দিতে হবে। শাকিব খান যেমন নতুন নতুন কাজ করার যে সাহস বা নতুন নতুন কাজ করার যে চিন্তা ভাবনা, এটা কিন্তু তার ভক্তদের কাছ থেকে পেয়েছেন। ভক্তরা যদি সাপোর্ট না করতেন, নিশ্চয়ই শাকিব খান আজকে হয়তোবা একেবারে লাইন থেকে লাইচ্যুত হয়ে অন্য লাইনেও চলে যেতে পারতেন, অথবা ইন্ডাস্ট্রি থেকে এতদিনে অবসর নিয়ে নিতেন, আগে যেমনটা হয়েছিল অতীতে আমরা অন্যান্য বাংলাদেশি সিনেমার নায়কদের বেলায় যেটা দেখেছি। সো শাকিব ভাই, আপনি এভাবেই বিচক্ষণতার সাথে এগিয়ে যাবেন এবং আপনার প্রতি ভালোবাসা, শুভকামনা সব কিছু রইল। এই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকার
চেষ্টা করবেন এবং এভাবেই থাকবেন। ভিউয়ার্স, এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।